আজ ক্লাস 12 এর 4th সেমিস্টারের বাংলা বিষয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক 'ডাকঘর'। এই 'ডাকঘর' নাটকের প্রথম ভিডিও আমি অলরেডি আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ভিডিও। এই ভিডিওর শেষে তৃতীয় ভিডিওর মাধ্যমে এই নাটকের পূর্ণাঙ্গ আলোচনা শেষ হবে। আজকে দ্বিতীয় ভিডিও, দইওয়ালা। দই, দই, ভালো দই। দইওয়ালা বলে একটি চরিত্র নাটকে প্রবেশ করল। অমল জিজ্ঞেস করছে, দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো? আমার বেলা বইয়ে দাও কেন? অর্থাৎ আমার সময়টা নষ্ট করছো কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে অর্থাৎ ডাকতে ডাকতে আওয়াজ দিতে দিতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। দধির বাঁক অর্থাৎ একটা লাঠির দুই প্রান্তে যে দই বেঁধে আহ, আগে যেভাবে দই বিক্রি করতো, সেটাকেই বাঁক বলা হয়েছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা, বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। অর্থাৎ অমল কল্পনাপ্রবণ মন তার কল্পনা দিয়ে যে সে যেন ঘরে বসে বসে সমস্ত কিছু দেখতে পায়। এই রবীন্দ্রনাথ ঠাকুরেরই গানে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে, এই গানটাও তো তোমরা শুনেছ। সেখানে মন এমন একটি জিনিস, বা কল্পনা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে মানুষ কোন সুদূরে চলে যেতে পারে, সেখানে তার কল্পনা চোখে সবকিছুই সে দেখতে পায়। অমূল কল্পনাপ্রবণ, তার কল্পনা এই প্রবণ মন নিয়ে সে যেন সবকিছুই দেখে। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাতে লাল শাড়ি পরা। অর্থাৎ এই আহ, অমল যে বসে বসে যে কল্পনা করে, বা তার ভাবনায় যে কল্পনাগুলো বা যেই একটা চিত্র ফুটে ওঠে, সেটা খুব একটা স্বাভাবিক একটি গ্রাম বাংলা চিত্রই সে বর্ণনা দিচ্ছে, যেটা হয়তো সে তার গ্রামে দেখেছে। আর এখানে যে চরিত্রটি দইওয়ালা, সে কিন্তু খুবই সহজ সরল মনের একটি চরিত্র। তাই সমস্ত কিছুই, অমলের প্রত্যেকটা কথা তার কাছে কিন্তু একটা নতুন ভাবনা বা অবাক করে দিচ্ছে তাকে, কারণ সে খুবই সরল মনের একটি চরিত্র। সেই সরল চরিত্র হিসাবেই দইওয়ালাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই নাটকে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যেদিন কবিরাজ আমাকে বাইরে যেতে বলবে, তুমি কি সেখানে নিয়ে যাবে? এখানে যেন দইওয়ালাকে সে মাধ্যম হিসাবে মনে করে তার সঙ্গে মুক্ত প্রকৃতির সাথে মিশে যেতে চাইছে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঁক কাঁধে নিয়ে, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে? তুমি তো নিতান্ত বালক, কত পড়াশোনা করবে, কত বড় হবে। আর আমি নিতান্তই পরিস্থিতিতে পড়ে দই বিক্রি করছি। তো আমার পরিস্থিতি যাতে তোমার না হয়। কিন্তু অমল সেটা ভাবে না। অমল ভাবে কিভাবে সে এই মানুষগুলোর মতোই নানা ধরনের পেশা গ্রহণ করে সে বাইরের প্রকৃতির সাথে মিশে যেতে পারে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়াল পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই, 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও, অর্থাৎ তোমার মতোই সুর করে আমি বিক্রি করব। হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল, অর্থাৎ এই তোমার সুরটা যেন আমাকে উদাস করে দিচ্ছে।
তোমার সুরটা আমার বেশ ভালো লেগেছে। এই সুরের সুর মিলিয়েই তোমার মতো করে আমি যেন এই মুক্ত প্রকৃতির মধ্যে মিশে যেতে চাই। বাবা, ১ ভাঁড় দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না, 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 পয়সার কথা বলো না। তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? অর্থাৎ অমলের এই বোধটুকু আছে যে তার সঙ্গে কথা বলতে, বলতে হয়তো দই বেচা থেকে তার যে বিরতি হলো তাতে তার কিছু লোকসান হয়ে যাচ্ছে। কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। অর্থাৎ পার্থিব জীবনের মধ্যে এই যে এই পৃথিবীতে যেভাবে মানুষ বেঁচে থাকে তার মধ্যে নানা ধরনের কত রকম সমস্যায় দীর্ণ হয়ে থাকে মানুষ। কিন্তু এই ছেলেটির সঙ্গে এই যে সহজভাবে মেশার মধ্য দিয়ে যে আনন্দ এই দইওয়ালা লাভ করলো সেটাও কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। তাই তার সাথে মিলেমিশে যে আনন্দ সে লাভ করেছে তাতে সে মনে করছে যে সেখানে তার কোনো লোকসানই হয়নি। দই বেচার যে আসল আনন্দ, সে আসল আনন্দ, আসল সুখ সে যেন তার কাছ থেকেই পেল। সে অমলের প্রতি, অমলের এই যে দুঃখ কষ্ট, অমলের জীবনের প্রতি সে কিন্তু যথেষ্ট আহ সমব্যথী হয়ে উঠেছে। তাই সে মনে করতে পারে যে সে তার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছে। এই বলে এই চরিত্রটি প্রস্থান করল। অমল তারপর তারই সুরে অর্থাৎ দইওয়ালেরই সুরে সে যেন দই বিক্রিওয়ালা হয়ে আহ, তারই অভিনয় করতে লাগলো। দই 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 ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধেবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, এবার আরেকটি চরিত্র প্রবেশ ঘটল। প্রহরী, যে সেই সময় যে অমলের যে গ্রামে বা যে শহরে সে থাকে সেখানে পাহারা দেওয়ার দায়িত্বে যে যিনি রয়েছেন তিনি হলেন প্রহরী। এরকম প্রহরী হয়তো অনেকই রয়েছেন, এখানে একটি একটি চরিত্র হিসাবে সেটাকে দেখা হচ্ছে। প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী, অর্থাৎ প্রহরীকে সে ডাকছে। প্রহরীর প্রবেশ। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন, তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? অর্থাৎ তুমি তো সেই ভয়, প্রত্যেকটা অল্প বয়সী বাচ্চারা সেটা ভয় করে, কিন্তু তার ক্ষেত্রে সেই ভয়টা সে দেখতে পাচ্ছে না। কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে? নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছেন। আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। অর্থাৎ আমাকে কেউ কিন্তু বাইরে নিয়ে যেতে পারবে না। আমাকে কিন্তু এখানেই বসে থাকতে হবে। সেটা কবিরাজের নির্দেশ। তাই আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। এটাই সে বলতে লাগলো। প্রহরী এবার উপলব্ধি করছে অমলকে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে। তোমার হাত দুখানিতে শিরগুলি, যে শিরা উপশিরাগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ রোগের যে লক্ষণ সেগুলো অমলের মধ্যে স্পষ্ট। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। অর্থাৎ যেন প্রহরী এই সময়ের নির্দেশক, সময়কে যেন সেই নিয়ন্ত্রণ করতে পারে। সময়কে তো একজনই নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যদি মনে করি সেই পরম ঈশ্বর, তিনিই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রহরী যেন সেই সময়েরই নির্দেশক, সময়েরই সংকেত বহন করে এখানে উপস্থিত হয়েছে। প্রহরী তেমনই একটি চরিত্র, সে সময়ের রক্ষাকর্তা। প্রহরী বলছে, সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলায় আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে? কেন তুমি ঘন্টা বাজাও? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অর্থাৎ সময় কিন্তু থেমে নেই, সময় কিন্তু কেবলই চলে যাচ্ছে। এটাই যেন ঘন্টার তাৎপর্য। কোথায় চলে যাচ্ছে, কোন দেশে, সে কথা কেউ জানে না। সে দেশে বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে, সেই সময়ের সঙ্গে আমিও চলে যেতে চাই। সেটাই কিন্তু অমল বলতে চাইছেন। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। অর্থাৎ সেই দেশ হলো
সেই নিরুদ্দেশ যেখানে একটা সময় মৃত্যুর পরে মানুষকে যেতে হয়। আমাকেও যেতে হবে, হবে বই কি, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন, না না তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? আচ্ছা ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, রাস্তার ওপারে একটা বড় বাড়ি হয়েছে এবং সেখানে একটা নিশান বা একটা পতাকা উড়িয়ে দেওয়া আছে, একটা সংকেত। আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, প্রচুর লোকের সমাগম হচ্ছে, যাতায়াত হচ্ছে। ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? প্রহরী বলছেন, ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে, আমার নামেও চিঠি আসবে। আমি যে ছেলে মানুষ, ছেলে মানুষকে রাজা এতটুকুটুকু ছোট ছোট চিঠি লেখেন। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? এই জায়গাটা বলে রাখি যে রাজা, রাজা হলেন সেই ঈশ্বর যার সঙ্গে মিলিত হতে চায় মানুষ। সে মৃত্যুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা এসেছে, আমি এর আগেও নাটকে আগের পর্বে আমি আলোচনা করেছি, রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনা, যে মৃত্যু ভাবনা, তা থেকে এই অমল নামক এই ছেলেটির মধ্য দিয়ে যে হৃদয়ের যে ইচ্ছে বিশ্বাত্মার সঙ্গে মিলিত হওয়ার, অন্তরাত্মা বিশ্বাত্মার সাথে মিলিত হবে, তার যে ইচ্ছে উদগ্র বাসনা, সেই বাসনা থেকেই যেন এই ভাবনাটা এসেছে। এবং ডাকঘরের মধ্য দিয়ে যে বার্তা, যে ঈশ্বরের যে বার্তা বা চিঠি, তার মাধ্যমেই সেটাই যেন আসবে। এটাই যেন তুলে ধরার জন্য এই ডাকঘর, এই প্রসঙ্গটি এসেছে। এই চিঠি আসবে ঈশ্বরের বার্তা নিয়ে, যে চলে যেতে হবে এই পার্থিব জীবনের দুঃখ কষ্ট সমস্ত জায়গা থেকে মানুষ একদিন মুক্ত হবে, এই বদ্ধ জীবন থেকে একদিন মুক্তির শ্বাস লাভ করবে। এবং এই ডাকঘর এবং ডাকঘরের এই চিঠি সমস্ত কিছু কিন্তু সেই তাৎপর্য বা সেই ভাবনাকেই বহন করছে। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। অর্থাৎ এই যে কথোপকথন হচ্ছে অমরের সঙ্গে প্রহরীর, তা প্রহরীকে বেশ আনন্দ দিচ্ছে। আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, যারা চিঠিপত্র নিয়ে যায়, পিয়ন আর কি। দেখো নি বুকে গোল গোল সোনার তকমা পরে, তকমা মানে ব্যাজ বলতে পারো, ব্যাজ আমরা পড়ি না, ব্যাজ বিভিন্ন স্কুলে ব্যাজ থাকে, তো তারা ঘুরে বেড়ায়। আচ্ছা কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। আচ্ছা এই তকমা শব্দটি ইংরেজিতে আমি বললাম যে ব্যাজ, কিন্তু সঠিক বাংলা শব্দকেও উম, সেটা ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা যে আহ, বলতে পারো যে তকমা শব্দটি একটি বিশেষ একটি চিহ্ন বা একটা প্রতীক, প্রতীক হিসাবে তোমরা বলতে পারো, বা কোনো একটি নির্দিষ্ট কর্মক্ষেত্রের একটি চিহ্ন। তো আচ্ছা কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। হা 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 হা, ডাক হরকরা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো। সে খুব জবর কাজ, খুব ভালো কাজ। তুমি হাসছো, তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভেতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। প্রহরী বলছে ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধবে। কই মোড়ল? কই কই? মোড়ল মানে কর্তাস্থানীয় ব্যক্তি, অর্থাৎ গ্রাম বা শহরের প্রধান ব্যক্তি, যে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে চায়, বা সর্দার গোছের বা নেতা গোছের কোনো ব্যক্তি। তা মোড়ল এখানে এই রাজতান্ত্রিক এই ব্যবস্থায় রাজার অন্যতম প্রতিনিধি হিসাবে সে মনে করে, এবং সে সমস্ত কাজে খবরদারি করে, এরকম একটি চরিত্র। এবং এটি একটি খারাপ চরিত্র হিসাবেই এই নাটকে তুলে ধরা হয়েছে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি।
ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে মানতে না মানতে চায় তার সাথে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সাথে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে, অর্থাৎ কাজে অবহেলা হচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমার সঙ্গে শহরের খবর শুনিয়ে যাব। অমল বলছে, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে পড়ি। কিন্তু আমি তো পড়তে পারি নে। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব আমি। আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। মোড়ল প্রবেশ করল। কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? তুমি মোড়ল মশাই? তোমাকে তো সবাই মানে। মোড়ল মশাই এই কথায় একটু খুশি হলো। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাকর করা তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? তা আমার কথা অবশ্যই শুনতে হবে। তুমি ডাক হরকারকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাজটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? হা 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 হা, এই ছেলেটা তো কম নয়। হা 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 হা, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হলে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। অর্থাৎ প্রবল ভাবে অমল একটি নিতান্তই বাচ্চা ছেলে, তার এই কথাগুলো ধরে তিনি ব্যঙ্গ বা পরিহাস করতে লাগলেন। অমল বলছে, মোড়ল মশাই, তুমি অমন করে কথা কইছো কেন? অমলও কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে। তুমি কি আমার উপর রাগ করেছো? বাসরে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি। সেটি মোড়ল জানে যে এটি মাধব দত্তের বাড়ি, এবং মাধব দত্তের বেশ বার হয়েছে, অর্থাৎ স্পর্ধা বেড়ে গেছে। দু পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়ার কথা নেই। রোশো না, অর্থাৎ অপেক্ষা করো, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। অর্থাৎ ছেলেটি যেভাবে কথা বলছে, অমলের কথাবার্তা শুনে তার মনে হয়েছে যে অমল বা অমলের পালক পিতা, তাদের খুব স্পর্ধা বেড়ে গেছে এবং তারা বেশ আহ, বড় বড় ব্যাপার করতে চাইছে বা বলতে চাইছে। এটা তাদের স্পর্ধার সমতুল, এবং রাজার কানে এই কথাটা কিন্তু তুলতে হবে, তাহলে তাদের একটা শাস্তির ব্যবস্থা করা যায়। অমল বলছে, না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না তোমাদের খবর নেওয়ার জন্য। এখনই পাইক পাঠিয়ে দেবেন, অর্থাৎ লাঠি ধরা যে প্রহরী থাকে, সেপাই থাকে, তাকে পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। অর্থাৎ রাজার কানে যদি কথাটা ওঠে, তাহলে এটাকে এই জিনিসটা একটা হিললে হবে, একটা ব্যবস্থা হবে। এই কথা বলতে লাগলেন। এই বলে প্রস্থান করলেন। অমল বলছে, এরপরে চলে গেলেন। এরপরে অমল আহ শুনতে পেল একটি আওয়াজ। কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছো, অর্থাৎ নূপুর পায়ে দিয়ে চলছো আওয়াজ করতে করতে? একটু দাঁড়াও না ভাই। একটি বালিকা প্রবেশ করলো। বালিকা, আমার কি দাঁড়াবার জো আছে, অর্থাৎ উপায় আছে, পরিস্থিতি আছে? বেলা বয়ে যায় যে, অর্থাৎ সময় যে চলে যাচ্ছে। অমল বলছে, তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তুমি দাঁড়াতে ইচ্ছে করছে না, আর আমার এদিকে এখানে বসে থাকতে একঘেয়ে লাগছে। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? তোমাকে দেখে আমার মনে হচ্ছে সকালবেলাকার তারা। সকালবেলায় তারার মধ্যে যেমন যে উজ্জ্বলতা থাকে না, রাত্রে যে উজ্জ্বলতা থাকে, সকালবেলা যেরকম ম্লান হয়ে যায়, তেমনি অমলকে দেখে, তার এই রোগগ্রস্ত পরিস্থিতিকে দেখে যেন সকালবেলা তারা মনে হচ্ছে। তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়, ডাক্তারের কথা তো শুনতে হয়। দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। বাইরের দিকে তাকিয়ে তোমার মন উচাটন হয়ে উঠেছে, আমি এই আধখানা জানলাটা বন্ধ করে দিই, তাহলে আর বাইরে তাকাতে হবে না, মনও ছটফট করবে না। না না, বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি যে বলো না, তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা? সুধা মানে তো অমৃত। জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে, যে বাগান করে, ফুলের চর্চা করে, দেখাশোনা করে, তাকে বলে মালিনী। ফুল তুলে মালা গাঁথে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে আনন্দে? যতই চলেছো, মল বাজছে ঝমঝম ঝম।
আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তো উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতাম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। 7 ভাই চম্পা রূপকথার গল্প। এটা হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে। ঠাকুরমার ঝুলির গল্প, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের। এই গল্পে আ যে এক রাজার ৬ রানী ছিল, তাদের সন্তান না হওয়ার জন্য তারপরে যে ছোট রানীকে তিনি বিয়ে করেছিলেন, সেই ছোট রানীর গর্ভে সন্তান এসেছিল। কিন্তু সেই সন্তানগুলোকে অন্যান্য রানীরা তারা মাটিতে পুঁতে দিয়েছিল এবং বলে দিয়েছিল, একটি প্রচার করেছিল যে ছোট রানীর ইঁদুর এবং ব্যাঙ সে জন্ম দিয়েছে। তো এই ছোট রানীকে রাজা ত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে রাজার রাজ্যে কোথাও আর ফুল ফুটছে না। কেবলমাত্র ৭টা চম্পা ফুল আর একটা পারুল ফুল ফুটেছিল। সেই পারুল ফুল এবং চম্পা ফুলকে কেউ তুলতে পারছিল না। তারা বাধা দিচ্ছিল। গিয়ে বলছিল, একে, একে রানীদের ডেকেছিল, তারপরে রাজাকে ডেকেছিল। তারপর বলেছিল যে ছোট রানীকে ডাকতে, যে দীন দুঃখিনী হয়ে বাইরে বসবাস করছে। ছোট রানী আসার পরেই এই চম্পা ফুল এবং পারুল ফুল তারা নিজের রূপ ধারণ করেছিল এবং তখন রাজার কাছে রাজা বুঝতে পেরেছিলেন যে তার ছোট রানীর সন্তানদেরকে এইভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। একটি রূপকথার গল্প, সেভাবেই গল্পটির রচনা। তো সেই ৭ ভাই চম্পা পারুল ফুলের গল্প সে জানে, সেই কথাই সে বলেছে। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তো আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে বেশ মজা হতো। অর্থাৎ মজা হতো, কিন্তু আমার যে কর্মব্যস্ত জীবন, আমি যে সেটা পারি না। এই সুধা অমলের সঙ্গে, এই যে অমল বিশ্ব প্রকৃতির সাথে মিলে যেতে চায়, তারই একটা মিডিয়াম হিসাবে যেন সুধা এখানে কাজ করছে। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অর্থাৎ তোমার সাথে যদি এত কথা বলি, তাহলে আমার ফুল আর পাবো না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সাথে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে। ফুল অমনি করে কেন, কিভাবে দেবো? অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। অর্থাৎ এই যে ব্যবহারিক জীবনে এই যে টাকা পয়সার লেনদেনের যে ভাবনা, সেই জিনিস কিন্তু সুধা জানে। আমি যখন বড় হব, তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। এটা অমল বলছে, তাকে প্রতিশ্রুতি দিচ্ছে। অমলকে সুধাও প্রতিশ্রুতি দিচ্ছে যে তাকে সে ফুল দিয়ে যাবে। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল। মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। প্রস্থান। ছেলের দলে প্রবেশ। কিছু ছেলে যারা খেলছে তারা প্রবেশ করলো। অমল, ভাই, তোমরা সব কোথায় কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো, লাঠি দেখিয়ে। এই যে আমাদের লাঙল। আমরা দুজনে 2 গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? অর্থাৎ এরা শোনে না। চল ভাই ভাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতর একলা খেলতে ভালো লাগে না। এসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে। এ আমার কোনো কাজে লাগে না। বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, মানে জটাযুক্ত বুড়ি, দেখছিস ভাই কেমন কেমন সুন্দর সেপাই! এসব তুমি আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। আর কিছু ফিরিয়ে দেব না। আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না তোমার, কেউ যদি জানে যে তুমি দিয়ে দিয়েছো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো। আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে, আমি নতুন খেলনা আনিয়ে দেব।
বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলো কি এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত শরকাঠি পড়ে আছে, মানে আহ, মোটা ঘাস দিয়ে যে কাঠি, শলা কাঠি, তা থেকে শরকাঠি শব্দটি এসছে। ওইটাকে ভেঙে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে। জানি না কেন, আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না। আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে এক প্রহর বেলা, অর্থাৎ ৬টা থেকে সারা দিনকে ৮খানা প্রহরে ভাগ করা হয়। সকাল ৬টার পরে প্রতি একটা প্রহর মানে ৩ ঘন্টা। ৬টার পরে ৯টা মানে হলো এক প্রহর হলো আর কি। এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, এক প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে। ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞেস করি ভাই। তোমরা তো বাইরে থাকো। তোমরা ওই রাজার ডাকঘরের ডাকহরকারাদের চেনো? হ্যাঁ, চিনি বৈকি, খুব চিনি। কে তারা? নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরো কত আছে। এই যে বাদল হরকরা, শরৎ হরকরা, প্রকৃতির এক একটা নামে এই রবীন্দ্রনাথ তাদের নাম দিয়েছেন। প্রকৃতির মাঝে, প্রকৃতির মধ্যে মিশে যাওয়া, প্রকৃতির যে আবেদন, সেটাই যেন তিনি এর মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেব। এই ছিল ডাকঘর নাটকের ২য় পর্বের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।